Dear student, today I am going to take a class online and I am welcoming you on Voirab College online class. Today we will do a class on English second paper and our topic is correct form of verb as per subject and context. অর্থাৎ আমরা কারেক্ট ফর্ম অফ ভার্ব সম্পর্কে তোমাদেরকে আজকে ক্লাসে কিছু শেখানোর চেষ্টা করব। তোমাদেরকে এই সংক্রান্ত ব্যাপারে আগেও আমি ক্লাস নিয়েছি, অর্থাৎ এই কারেক্ট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে আমরা আগেও আরেকটা ক্লাস অনলাইনে করেছি। তোমাদের যদি সেই ক্লাসটা মনে থেকে থাকে তাহলে তোমরা এখন দেখতে পাবে সেই ক্লাসের সঙ্গে ক্লাসের অনেক মিল আছে। এখন দেখো আমরা যখন ক্লাসটা করছি, দেখো বোর্ডে আমি একটা প্যাসেজ লিখে রেখেছি এবং এতে কিছু ভার্ব ব্র্যাকেটের মধ্যে আছে। অর্থাৎ এই ভার্বগুলোকেই আমাদেরকে পরিবর্তন করতে হবে। যদি এই ভার্বগুলোকে পরিবর্তন করতে হয় কিছু নিয়ম মেনে এবং সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ আমরা সাবজেক্টগুলো নির্দিষ্টভাবে কি করে সাবজেক্টের সঙ্গে সামঞ্জস্য রেখে বা মিল রেখে কি কি পরিবর্তন করব এবং কেন করব সেই ব্যাখ্যাগুলো আমি তোমাদেরকে দেবো। তুমি একটু খেয়াল করে থাকো, এখানে আমি একটা প্যাসেজ লিখেছি, ওয়াকিং বি এ গুড এক্সারসাইজ। পরের লাইনটা, উই রেজ আর্লি ইন দ্য মর্নিং ফর হ্যাভ এ মর্নিং ওয়াক। While walking in the morning, we can enjoy fresh air, but city air is being polluted in many ways. As a result, people suffer from various problems now. With a view to overcoming these problems, people and government should come forward. Some measures should take solve this problem. এই হচ্ছে আমাদের প্যাসেজটা। দেখো প্যাসেজের মধ্যে আমরা কিছু ওয়ার্ডকে ব্র্যাকেটের মধ্যে রেখেছি এবং এই ওয়ার্ডগুলো মূলত হচ্ছে ভার্ব অ্যাজ উই হ্যাভ টু ডু কারেক্ট ফর্ম অফ ভার্ব আর রাইট ফর্ম অফ ভার্ব। এখন দেখো আমরা যদি এটাকে একটু মন দিয়ে দেখি, প্রথম লাইনটা দেখো, ওয়াকিং বি এ গুড এক্সারসাইজ। আমরা জানি যে বি হচ্ছে মাদার ভার্ব, অর্থাৎ এটাই হচ্ছে সমস্ত ভার্বগুলোর মা বলে বলা হয়। তো বি যদি মাদার ভার্ব হয় তাহলে বি থেকে কিন্তু অনেক কিছু হওয়া সম্ভব। টেন্স অনুযায়ী বি থেকে আমরা অ্যাম, ইউজুয়ালি বি থেকে আমরা প্রেজেন্ট টেন্স হলে অ্যাম, ইজ, আর, যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজ, ওয়্যার। এবং দেখো এছাড়া আমাদের মাঝে মাঝে হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদিও এই বি থেকে আমরা নিয়ে এসে থাকি। অর্থাৎ বি ভার্বটাকে আমরা আগে বললাম যেটা হচ্ছে মাদার ভার্ব। তো আমরা প্যাসেজটা যখন পড়ছি তখন যদি আমরা একটু খেয়াল করি, আমাদের এই প্যাসেজটা কিন্তু ভাব যেটা আছে, কথা যেটা আছে সেটা দেখে আমরা বুঝতে পারছি এই যে ক্যান, ক্যান দেখে কিন্তু বোঝা যাচ্ছে যেটা প্রেজেন্ট টেন্সে আছে। অর্থাৎ নাও আছে, ক্যান আছে, এই সমস্ত শব্দগুলো দেখে, অর্থাৎ এই যে ক্যান এখানে আছে, নাও, এই শব্দগুলো দেখে আমরা ধারণা করতে পারি প্যাসেজটা আসলে প্রেজেন্ট টেন্সে আছে। তো যদি আমরা পুরো প্যাসেজটা পড়েছি তাহলে আমাদের বুঝতেও অসুবিধা হবে না যে অর্থ অনুযায়ী এটা প্রেজেন্ট টেন্সে পড়ে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা বি থেকে সাধারণত নিয়ে আসি অ্যাম, ইজ অথবা আর। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের উত্তরটা কি হবে? যদি আমাদের সাবজেক্ট হতো প্লুরাল নাম্বার তাহলে হতো আই। যদি সাবজেক্ট হতো ফার্স্ট পারসন বা আই, ফার্স্ট পারসন হয়, যদি আই আমাদের সাবজেক্ট তাহলে হতো হচ্ছে অ্যাম। আর যেহেতু ওয়াকিং এটা হচ্ছে একটা নাউন, সাবজেক্ট হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে এবং এই এক বছর, সেই জন্য এখান থেকে আমরা এখানে বির পরিবর্তে লিখছি হচ্ছে ইজ। তাহলে কি দাঁড়ালো? ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ফার্স্ট সেন্টেন্সটা একটু যদি যাই, উই রেজ আর্লি ইন দ্য মর্নিং। এই পর্যন্ত ধরে আমরা করি, পরের অংশ পরে করছি। উই রেজ আর্লি ইন দ্য মর্নিং, আমরা খুব সকালে ভোরবেলা উঠি। আসলে এখানটাতে পরবর্তী যে অংশ আছে, অর্থাৎ ফর হ্যাভ এ মর্নিং ওয়াক, এটা সকালে হাঁটার জন্য, সকালবেলা হাঁটার জন্য আমরা সকালে ঘুম থেকে উঠি। এখানটাতে যেটা আছে সেটা দিয়ে আমরা যা বুঝতে পারছি এখানে হচ্ছে আমাদের উচিত অর্থে, অর্থাৎ অট টু, উচিত অর্থে এই জায়গাটা ব্যবহৃত হচ্ছে এবং অট
বা উচিত অর্থে যে আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠা উচিত, সকালবেলা মর্নিং ওয়াকে যাওয়ার জন্য। তাহলে এই যে ঘুম থেকে ওঠা উচিত এই শব্দটার জন্য আমাদের এখানে রেইজ এর আগে উচিত অর্থে অর্থাৎ অর্থে যদি কোনো সেন্টেন্সে কোনো কিছু ব্যবহার করা হয় তাহলে আমরা সাধারণত কি করি, সেখানে শুড ইউজ করি। তাহলে কি হবে, SHOULD, শুড। তারপরে আছে হচ্ছে RIAC, দ্যাট ইজ আর্লি ইন দ্য মর্নিং। এরপরে দেখো পরের অংশে যেখানে আছে ফর। এই ফরটা কিন্তু একটা খুব বড় ইন্ডিকেটর। ফরটা কি আমরা সকলে জানি যে ফরটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। যেহেতু আমাদের প্রিপোজিশনের শূন্যস্থান আছে সেটা আমরা খুব ভালো করে জানি যে ফরটা হচ্ছে একটা প্রিপোজিশন। এবং আমি তোমাদের আগের যে রাইট ফর্ম অফ ভার্ব বা কারেক্ট ফর্ম অফ ভার্ব পড়িয়েছি তাতে তোমাদেরকে বলেছি যে যদি কোনো প্রিপোজিশন থাকে, ঠিক প্রিপোজিশনের পরে ভার্ব থাকে, আমরা ভার্বের শেষে ING যোগ করে থাকি। তাহলে আমরা যোগ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে ছিল হ্যাভ, HAVE, কিন্তু আমরা যখন ING যোগ করি তখন কি করতে হয়, আমাদেরকে যদি লাস্টে থাকে ওয়ার্ডের তাহলে আমাদেরকে উঠিয়ে দিতে হয়। সেজন্য আমরা কি করলাম, HAVING, হ্যাভিং এ মর্নিং ওয়াক। এরপরে দেখো আবার আছে ওয়াই। এই শব্দটা আমরা অন্য তোমাদেরকে বলেছি যে ওয়াই কোন শব্দ থাকলে ঠিক তারপরে যদি আমাদের কোনো ভার্ব ব্যবহার করা হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, সেই ভাবে ওই জায়গাটিতে কি করতে হবে, ভার্বের শেষে ING যোগ করতে হবে। কি ছিল, ওয়াক, WALKING, ওয়াকিং করে দিলাম আমরা। তাহলে কি হলো, while walking in the morning we can enjoy fresh air but city air is being polluted in many ways. এখানে pollute শব্দটাকে তোমরা একটু দেখো। pollute মানে হচ্ছে কি করা, দূষিত করা। আচ্ছা, দূষিত করার কাজটা কে করছে, এই ভার্ব ব্যবহারের আগের জায়গায় সে কি কোথাও আছে? যদি না থেকে থাকে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে এই সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ ভয়েস। যেমন আমরা যদি বলি বিল্ডিং ইজ মেড, অর্থাৎ ভবন তৈরি করা হয়েছে। এই যে মেড শব্দটা যদি আমরা ব্র্যাকেটের মধ্যে, মানে এই মেড শব্দটা হচ্ছে ভার্ব, একে যদি প্রশ্ন করা হয় কে বিল্ডিং তৈরি করেছে বা ভবনটা তৈরি করেছে, কিন্তু নেই আমাদের এই ভার্বের আগে। যখন না থাকে তখন সেটাকে আমরা ধরে নিই প্যাসিভ ভয়েস। আমি ছেলেমেয়েদেরকে সহজে বোঝানোর্থে এই কথাটা বললাম। এটা কিন্তু নিয়ম বহির্ভূত কথা, অর্থাৎ আমাদের নিয়মে আসে হচ্ছে আমরা সেন্টেন্স প্যাটার্ন দেখে বুঝতে পারবো এটা একটা প্যাসিভ। যারা একটু উইক আছি, যারা এটি সম্বন্ধে ভালো বুঝি না, তাদের ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে এই ভার্ব সম্পাদনকারী ব্যক্তি ভার্বের প্রথম যদি অবস্থান করে তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর যদি অবস্থান না করে ইন দ্যাট কেস সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে আমাদের এখানে পলুট মানে দূষিত করার কাজটা কে করছে, সিটি এয়ারকে, সেটাকে না নিয়ে জন্য হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস থাকে আমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়। দেখো এখানে দুটো অক্সিলারি ভার্ব ব্যবহার করা আছে, একটা হচ্ছে ইজ আর একটা হচ্ছে বিং। আর একটা সহজ নিয়ম, এটা হচ্ছে চোরাগোপ্তা পদ্ধতি, একটু সহজ নিয়ম বলি, সেটা হচ্ছে কি এই বিং শব্দটা বা বিং শব্দটা কোনো ভার্বের আগে যদি ব্যবহার করা হয় তাহলে ধরতে হবে যে আমাদের তারপরে যে ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে কি দাঁড়াবে, ইজ বিং POLLUTED, polluted in many ways. পরে কি আছে, as a result people suffer from various problems now. এই নাও শব্দটা দেখে কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের প্রেজেন্ট টেন্সের মধ্যে নাও যখন থাকে at this moment, at this time, at present, এই শব্দগুলো যেখানেই থাকবে সেখানে আমাদের ধরে নিতে হবে সেই সেন্টেন্সটা কন্টিনিউয়াস টেন্সে আছে। আর কন্টিনিউয়াস টেন্সে থাকলে আমাদের কি করতে হয়, আসলে করতে হয় কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে আমরা কি করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমরা অ্যান ইজারের যে কোনটা ব্যবহার করি এবং ভার্বের শেষে আইএনজি যোগ করি। তো সাবজেক্টের উপর নির্ভর করে অ্যান ইজার আনতে হবে। দেখো এখানে কি আছে, পিপল হচ্ছে প্লুরাল নাম্বার, এই জন্য আর এখানে ছিল সাফার, SUFFERING, আর সাফারিং। কন্টিনিউয়াস টেন্স বলে আমাদেরকে কি করতে হলো, যেটা প্রেজেন্টে আছে নাও থাকলে at this moment, at this time, at present, still, এই ধরনের শব্দগুলো থাকলে আমরা সাধারণত কি করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাই। সেজন্য আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে গেলাম।
এবং দেখতে পাচ্ছ সেজন্য আমরা করলাম কি আর সাফারিং ব্যবহার করলাম। পরেরটা দেখো উইথ এ ভিউ টু, যদিও আমরা একটুখানি আগে বলেছি যে প্রিপজিশন যদি থাকে তাহলে ভার্বের পরে আইএনজি যোগ করতে হবে, তাই তো এখানে কিন্তু উইথ এ ভিউ টু টু আছে, কিন্তু আমাদের কিন্তু ওই সময় আমরা একটা কথা বলিনি, টু হচ্ছে একমাত্র প্রিপজিশন যার পরে আমরা যদি কোনো ভার্বকে ব্যবহার করি তাহলে আমাদেরকে কি করতে হয়, ভার্বের মানা ফর্মটা অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করতে হয়। তো যদি প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয় কিন্তু এর মধ্যে কিছু এক্সেপশনাল আছে। এক্সেপশনাল কি? এই দেখো এখানে যে শব্দটা আছে উইথ এ ভিউ টু, শুধু টু না কিন্তু কি আছে উইথ এ ভিউ টু, তোমরা একটু নোট রাখতে পারো। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট রাউন্ড টু, ইন এডিশন টু, সাবজেক্ট টু, প্রেফার টু, বি ইউজ টু, অবজেক্ট টু, এই ধরনের শব্দগুলো যদি থাকে তাহলে আমাদেরকে কি করতে হয়, টু থাকা সত্ত্বেও কি করতে হবে, ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। তা যদি হয়, আমি একটু কিন্তু আরো একটা জিনিস শিখলাম যে ভার্বের শেষে যদি ই থাকে তাহলে ইটা উঠায় দিয়ে আইএনজি যোগ করতে হয়। কেবল বলেছি না তোমাদেরকে, সেক্ষেত্রে বললাম হ্যাবের ক্ষেত্রে বললাম, ঠিক এখানেও সেই কাজটা আমাদের করতে হবে, ইটা উঠায় দিয়ে আইএনজি যোগ করতে হবে। কেন করতে হবে আমরা বললাম উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট রাউন্ড টু, বি ইউজ টু, প্রেফার টু, অবজেক্ট টু, সাবজেক্ট টু, প্রেফার টু, এই ধরনের শব্দগুলো যদি কোথাও থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, এই ভার্বের শেষে টু একদম ঠিক ভার্বের আগে অবস্থান হওয়া সত্ত্বেও এই ভার্বের শেষে আমরা আইএনজি যুক্ত করব। আমরা সেই কাজটাই করেছি। তারপর কি আছে, পিপল অ্যান্ড গভর্নমেন্ট শুড, শুডটাকে কি বলা হয়, মডাল অক্সিলিয়ারি ভার্ব। এবং এই মডাল অক্সিলিয়ারি ভার্বের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরপরে আমরা যদি সরাসরি ভার্ব ইউজ করি তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হয়, অর্থাৎ ভার্বের যে V1 ফর্মটা সেই ফর্মটাই আমরা লিখে দিই। তার মানে এখানে আমাদের কিছু করা লাগবে না, কাম আছে, শুধু কামকে ব্র্যাকেট থেকে বের করে লিখে দিলেই হয়ে যাবে। তাহলে আমাদের কি দাঁড়ালো এখানটা, পিপল অ্যান্ড গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড। এরপরে কি আছে, সাম মেজার শুড টেক। দেখো এখানে কিন্তু আমরা একটুখানি আগে পেয়েছি শুড, এখানে আবার সঙ্গে সঙ্গে কিন্তু এই ভার্বের আগে শুড পেলাম, কিন্তু এখানে একটু ভিন্ন ধরনের ব্যাপার আছে। আমি তোমাদেরকে কিছু আগে বললাম প্যাসিভ ভয়েস চিনবার একটা উপায়, সাম মেজার শুড টেক, কিছু পদক্ষেপ কি করতে হবে, টেক গ্রহণ করতে হবে। এই যে টেক গ্রহণ করা, আচ্ছা কিছু পদক্ষেপ কে গ্রহণ করবে সে সম্বন্ধে কি এই টেক শব্দটার আগে অর্থাৎ এই ভার্বের আগে কিছু বলা আছে, এই ভার্বটা কে গ্রহণ করবে সেটা নেই, আর না থাকার কারণে আমাদের খেয়াল করতে হবে এটাকে আমরা কি বলবো, তাহলে একটু আগে বলা কথা অনুযায়ী অর্থাৎ এখানকার বলা কথা অনুযায়ী আমরা এটাকে ধরে নেব এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে আমাদের অক্সিলিয়ারি ভার্ব থাকতে হবে। যেমন দেখো এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব আছে, কি আছে, শুড, কিন্তু আমাদের আরো একটা অক্সিলিয়ারি ভার্ব লাগবে, সেটা কি, শুড বি, TAKEN, সাম মেজার শুড বি টেকেন। এবার কি আবার আছে দেখো পরে সলভ দিস প্রবলেম, অর্থাৎ পাশাপাশি আমরা দুটো ভার্বকে পাচ্ছি, এই সলভ। এখন এই সলভকে আমরা যে পেয়েছি এখন খেয়াল করতে হবে পাশাপাশি দুটো ভার্ব, অর্থাৎ একটা সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে অথবা একটা ক্লজে যদি একের অধিক ভার্ব ব্যবহার করা থাকে, অর্থাৎ এখানে টেকটা ভার্ব ছিল যেটাকে আমরা টেকেন করেছি, বি টেকেন করেছি, এবং এখানে আবার সলভ আরেকটা ভার্ব রয়েছে, এই ভার্ব যদি এরকম একটা সেন্টেন্সে সিম্পল সেন্টেন্সে অথবা একটা ক্লজে একের অধিক ভার্ব থাকে তাহলে আমাদের খেয়াল রাখতে হবে আমরা কি করব, এই ভার্বটাকে অবশ্যই আমরা যদি একটা ভার্ব আরেকটা ভার্বের উদ্দেশ্য হয় তাহলে আমাদের কি করতে হয়, টু ব্যবহার করতে হয়। যেমন কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে, কি জন্য গ্রহণ করা হবে, এর উদ্দেশ্যটা কি, গ্রহণ করার উদ্দেশ্যটা কি, সলভ দিস প্রবলেম। একজন আরেকজনের যদি উদ্দেশ্য বোঝায় তাহলে কি করতে হয়, সেখানে আমাদেরকে টু ইউজ করতে হয়। যদি একজন আরেকজনের উদ্দেশ্য না হয় তাহলে ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হয়। আবার যদি একটা ভার্ব এবং আমরা জানি এই ভার্বে এই চেহারাটা এটাকে বলা হয় ইনফিনিটিভ ভার্ব। এবং বলছিলাম তোমাদের যেটা যে এই ধরনের ক্ষেত্রে আমাদের তিনটা নিয়ম প্রযোজ্য। এক নম্বর নিয়ম হচ্ছে আমাদের যদি কোনো কি থাকে
যে একটা ভার্ব আর একটা ভার্বের উদ্দেশ্য হয় তাহলে টু ব্যবহার করতে হয়। যদি একটা ভার্ব আর একটা ভার্বের উদ্দেশ্য না হয়, ইন দ্যাট কেস আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করি, অর্থাৎ আইএনজি যোগ করে থাকি। যোগ করে এই জায়গায় আমরা নাউন তৈরি করি। আবার যদি তা না হয়ে এই একটা ভার্ব যদি গেট বা গেটের কোনো ফর্ম থাকে, অর্থাৎ গেট অথবা গট অথবা গটন, এর যদি কোনোটা দেওয়া থাকে এখানটাতে গেট সম্পর্কিত কিছু, তাহলে পরেরটাতে কি করতে হয়? পাস্ট পার্টিসিপল করতে হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল পরের ভার্বের ব্যবহার করতে হয়। এটাই হচ্ছে নিয়ম। এখানে কিন্তু আমরা কিছু কিছু নতুন জিনিস শিখলাম, কিছু পুরনোগুলো আবারও বললাম। অর্থাৎ তোমাদের গত একটা ক্লাসে আমি যে কারেক্ট ফর্ম অফ ভার্ব করিয়েছি বা রাইট ফর্ম অফ ভার্বের একটা ক্লাস নিয়েছি, সেখানে কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে তোমরা অবশ্যই অবশ্যই কি করবে, এই জায়গাগুলোতে কিভাবে পরিবর্তন করবে কিছু কিছু বলেছি, এবং আজ তার সঙ্গে আরো কিছু নতুন নিয়ম যুক্ত করলাম। তোমরা যদি একটু মন দিয়ে ক্লাসগুলো করো তাহলে দেখবা যে তোমরা এই সংক্রান্ত অনেক হেল্প পাচ্ছ। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, প্রশ্নগুলো আমাদেরকে করতে পারো। তোমাদেরকে আগামী ক্লাসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।